রবীন্দ্রনাথ বলেছেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষা থেকে ছাড়িয়ে গেছে। এই কোণারক সূর্য মন্দির সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন। এই মন্দিরটি বিশ্ব ঐতিহ্য বহনকারী স্থান ভারতের 7টি বিস্ময়কর তালিকাতেও রয়েছে এই মন্দির। কোণারক সূর্য মন্দির শুধুমাত্র ভ্রমণের স্থল নয়, এই মন্দিরে প্রকাশ পাবে প্রাচীন ভারতের সভ্যতা। মন্দিরের দেয়ালে সূক্ষ্ম কারুকার্য, পাথরে ঢাকা প্রকাশ পাবে সংস্কৃতি, সমাজবিজ্ঞান সবকিছুর প্রতিরূপ বা আয়না। নিখুঁত শিল্পরীতির মাধ্যমে ফুটে উঠেছে দেয়ালের প্রতিটি মূর্তি ও চিন্তাধারা, যা বর্তমান প্রতিটি মানুষকে ভাবায়। কোণারক সূর্য মন্দিরে হাজার হাজার মানুষকে প্রাচীন ভারতীয় স্থাপত্যীয় ভাস্কর্যদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মুগ্ধ করে রাখে। আজ এই ভিডিওতে দেখতে পাবেন পুরী কোণারক সূর্য মন্দিরে কিছু কাহিনী, কিছু ইতিহাস শুনলে গা কাঁটা দিয়ে উঠবে, আর জানবেন এই মন্দিরে কিছু রহস্য। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। হাই, এখন আমরা বেরোবো। আজকের আমাদের গন্তব্যস্থল কোণারক সূর্য মন্দির দেখার জন্য খুব আগ্রহী আছি। ছোট থেকেই শুনেছি, কিন্তু এখন আমার আশা হয়ে ওঠেনি। যাই হোক, আজকের আমরা বেরিয়ে পড়েছি সবাই কোণারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। তো কিভাবে যাবেন? অটো, বাস, ট্যাক্সি, গাড়ি যে কোনোভাবেই আপনারা আসতে পারেন। যদি গাড়ি ভাড়া করেন আমাদের মতো তাহলে 3500 টাকা এসি গাড়ি, এবং এসি বাস 555 টাকা, এবং 1000 থেকে 1200 টাকা টাটা ম্যাজিক বা অটো ভাড়া করে আসতে পারেন। 35 কিলোমিটার জার্নি করে, পুরী থেকে 35 কিলোমিটার, ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার, 1 ঘন্টার জার্নি এই কোণারক মন্দির আসতে। তো চলুন কোণারক মন্দির সম্পর্কে আজকে যাবতীয় তথ্য কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিই বা শুরু করি। প্রথমে আমরা এই মন্দিরে ঢোকার জন্য টিকিট কালেক্ট করব। বড়দের জন্য, ভারতীয় অ্যাডাল্টদের জন্য 40 টাকা, আর বিদেশিদের জন্য 600 টাকা। যদি আপনার বাচ্চা থাকে সেক্ষেত্রে 15 বছর পর্যন্ত ছাড় আছে এই মন্দিরে প্রবেশ করার জন্য। অফলাইনে অনলাইনে দুটোভাবেই এখানে টিকিট কালেক্ট হয়। এরকম যদি অফলাইনে আপনারা টিকিট কালেক্ট করতে চান তাহলে এরকম লম্বা লাইনে আপনাদের দাঁড়াতে হবে। সমূহ লাইনে দাঁড়াচ্ছে, আমি একটু ছবি কালেক্ট করলাম আপনাদের জন্য। এছাড়াও এখানে লাইট শো এবং সাউন্ড শো দুটোই হয়। আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে এই 6টা থেকে 6:30 থেকে 7টা পর্যন্ত লাইট শো হয়, আপনারা দেখতে পারেন। সন্ধে থেকে খোলা থেকে 6টা থেকে 7টা পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। লাইট শো 6টা থেকে 7টা পর্যন্ত। এছাড়া টয়লেট ফ্যাসিলিটি আছে, এখানে টয়লেটের ব্যবস্থা আছে। আর যেটা আছে দেখুন, চলুন আমি টয়লেটটা আপনাদের একটু দেখাই। কোণারক সূর্য মন্দিরে সমস্ত রকম সুবিধা আছে। এটা হচ্ছে টয়লেট যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে সোজা টয়লেট যেতে হবে, 5 টাকা নেবে। এটা হচ্ছে টয়লেট। এটা আমার দরকার ছিল, অনেক অসুবিধা পড়েন তাদের জন্য। এটা যেখানে টিকিট কাটবেন, যে লাইনে টিকিট কাটবেন সেই লাইনে একটু এগিয়ে এসে, মন্দিরের দিকে একটু এগিয়ে এসে বাঁ দিকে এই রাস্তাটা পাবেন, এখানেই টয়লেট পাবেন। বাথরুমে তো মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তার জন্য আপনাদের দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে বাথরুম থেকে আমরা বেরিয়ে এলাম, দেখতেই পাচ্ছেন। আর পুরী মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, ছাতা ভরসা। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ছাতা, একটা হচ্ছে জলের বোতল। এই দুটো জিনিস নিয়ে অবশ্যই এই মন্দিরে প্রবেশ করবেন, না হলে কষ্ট হতে পারে। গাইড পাবেন এখানে। এই সব দেয়ালে কারুকার্য, ভাস্কর্য, নিখুঁত এই যে কাজ আছে যেগুলো জানার জন্য আপনাদের গাইড দরকার হতে পারে, সেক্ষেত্রে গাইড 200 টাকায় পেয়ে যাবেন। এছাড়া বহু ফটোগ্রাফার আছে, 100 টাকা আপনাদের ফটো তুলে দেবে। এটা হচ্ছে এই মন্দিরে ইনফরমেশন। এই মন্দিরটা দেখলে মনে হয় যেন সূর্য থেকে উঠে এসে সূর্য দেবতার রথ। আর এই রথ সম্পর্কে বলতে গেলে আমাদের কিছুটা পৌরাণিক কাহিনীতে যেতে হবে। তো চলুন কাহিনীটা শুরু করি, ঠিক কোথা থেকে এই মন্দির সৃষ্টির উত্থান হয়েছিল আর কেনই বা হয়েছিল। এই মন্দির সূর্যদেবের রথের আদলেই তৈরি হয়েছিল।
কেন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটা জানতে গেলে আমাদের কিছুটা পৌরাণিক কাহিনীতে যেতে হবে, যেখানে শ্রীকৃষ্ণ পুত্র শাম্বর কিছু গল্প চলে আসে। সত্যি কি মিথ্যে জানি না। শ্রীকৃষ্ণপুত্র শাম্ব ছিল খুবই সুন্দর, সুবল এবং সুস্বাস্থ্যের অধিকারী। নারদ ছিল শাম্বর বন্ধু, কিন্তু নারদ কোনো ক্রমে একবার ডেকেছিল শাম্বকে, কিন্তু শাম্ব তার ডাকে সাড়া দেয়নি। তখন নারদের নাকি খুব দুঃখ হয়েছিল, তখন ভেবেছিলেন খুব প্রতিশোধ নেব। তো কিভাবে প্রতিশোধ নেবে ভাবতে পারছিলেন না। তখন একদিন শাম্বকে এসে বলল, তুমি গোপিনীদের, তোমার প্রতি তো খুব মুগ্ধ গোপিনীরা, যাও তুমি গোপিনীদের সঙ্গে একটু খেলা করে এসো, জল খেলা। কিন্তু জল খেলা করতে গিয়ে তখন কৃষ্ণের দরজায় যখন পৌঁছালো, তখন কৃষ্ণ রঙ্গলীলায় মত্ত ছিল। এই নারদের নাটকীয় চরিত্রে শাম্ব পেয়ে গেল শাস্তি। তখন শাম্বর এই সুস্বাস্থ্য, সুন্দর, সুদর্শন চেহারা শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়ে ফেললেন, কুষ্ঠরোগে আক্রান্ত হবে। তখন মনের দুঃখে শাম্ব ঘর থেকে বেরোচ্ছিলেন না। এমন সময় মহর্ষি কটক তার একটা সুপরামর্শ দিল যে কুষ্ঠরোগের মুক্তির উপায় এই চন্দ্রভাগা বীজে আসতে হবে, যেখানে কঠোর তপস্যা করে সূর্যদেবকে যদি সন্তুষ্ট করতে পারে তাহলে এই কুষ্ঠরোগ থেকে আক্রান্ত থেকে মুক্ত হবে। তখন কঠোর তপস্যা করলো এই শাম্ব সূর্যদেবের 12 বছর ধরে। তারপর এই সমুদ্রের তীরেই সূর্যোদয়ের প্রথম আলোর ছটা তার দেহে লাগে, স্নান করে। স্নান করার পর এই সূর্যের তীর্যক রশ্মি তার সমস্ত রোগ চলে যায়। এবং স্নান করার পর নাকি একটা প্রস্তরখণ্ড পাওয়া গেছিল। আলোচ্য বিষয় এগুলো অনেক তথাকথিত আছে। সেই প্রস্তরখণ্ড থেকে নাকি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 3টো খণ্ডে প্রতিষ্ঠা করেছিলেন সূর্যদেবের আদেশে। কিন্তু সূর্যদেবের আদেশে প্রতিষ্ঠা করলেও তিনি জানতেন না সূর্যদেবের মূর্তি কীভাবে, বিগ্রহ কী করে পূজা করতে হয়। তখন আবার ধ্যানে বসলেন, কারণ তখনকার দিনে নাকি ধ্যানের মাধ্যমে সূর্যদেবকে আরাধনা করা হতো। এরপরে সূর্যদেবকে আরাধনা করার পর, তাকে ধ্যানে পাওয়ার পর সূর্যদেব বলেন যে তুমি ইরানে যাও, যেখানে এই বিগ্রহ পূজা করে। সূর্যদেব আদেশ করেন তুমি ইরানে যাও, যেখানে মাঘা ব্রাহ্মণরা এই বিগ্রহ পুজো করে। অনেক বছর ধরে তিনি সেখানে পৌঁছান। 18 জন মাঘা ব্রাহ্মণকে নিয়ে আসেন এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কালের চক্রে এবং সময়ের চক্রে নোনা জলোচ্ছ্বাসে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তখন জানা যায় যে রাজা নরসিংহদেব যুদ্ধ করে নাকি একদিন বাড়ি ফিরছিলেন নিজের রাজপ্রাসাদে। তখন উড়িষ্যাবাসীরা তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল এবং তাকে সাবাস জানিয়েছিল। এই সুবাদে রাজ্য জয়ের জন্য তিনি এই সুবাদে রাজপ্রাসাদে এসে এক বিরাট অনুষ্ঠান হলো জাঁকজমকভাবে। তখন রাজা নরসিংহদেবের মা আদেশ করলেন যে তাকে এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করতে হবে। মা বললেন যে সূর্যদেবের আরাধনা করে আমি তোমাকে পেয়েছি, অতএব তোমাকে এই মন্দির প্রতিষ্ঠা করতে হবে। 1232 থেকে 1255, 1238 থেকে 1264 এই সময়ের মধ্যে মন্দির প্রতিষ্ঠার চিন্তাভাবনা চলছিল। রাজা নরসিংহদেব সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডাকেন এবং 1300 শতকে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। যার নাম, যিনি এই দায়িত্বে ছিলেন, তিনি ছিলেন বিষ্ণুমোহন। হাতে দায়িত্ব ছিল মন্দির নির্মাণের। রাজা নরসিংহ কিছু শর্ত দেন এই মূল কারিগরকে। 12 বছরে শেষ করতে হবে এই মন্দির। 1200 জন শ্রমিক লাগাতে হবে এই কাজে, একজন কম বা বেশি হবে না। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তো বটেই, কিন্তু ধ্বংসও হয়েছিল 1508 সালে। এরপরে আমরা একটু একটু করে এগিয়ে যাব সামনের দিকে। মূল যে গেট, যেখানে টিকিটটা চেক হয়, এইখান থেকেই চেকিংটা হয়। চেকিংটা হওয়ার পর আমরা মূল মন্দিরে প্রবেশ করব। চেকিং শেষ, আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। প্রতিদিন এই মন্দির প্রতিদিন সমুদ্রের মধ্যে থেকে উঠে আসছে, এই চিন্তাভাবনা থেকেই তৈরি হয়েছে এই সূর্যদেবের রথের চাকা সূর্য মন্দির। মূল দ্বারে দেখতে পাবেন
আকর্ষণীয়, যেটা ভাবলে অনেক কিছু। মূল প্রবেশদ্বার লক্ষ্য করলে চোখে পড়বে দুটি সিংহ, দুটি হাতি, আর তার নিচে মানুষ শুয়ে আছে। কোণারক সূর্য মন্দিরের যে রহস্য সেটা একটু একটু করে উদ্ঘাটন হচ্ছে। এই যে সিংহকে বলা হয় শক্তির প্রতীক, হাতিকে বলা হয় সম্পদের প্রতীক। মানুষ হলো শক্তি ও সম্পদের চাপা পড়ে মারা যাচ্ছে। সূর্যদেবের এই মন্দির, এটা একটা বিশেষত্ব। তাই এই মন্দিরে প্রবেশের আগে প্রতিটি মানুষকে এই শক্তি ও সম্পদের মিথ্যে অহংকার থেকে বেরিয়ে আসার কথা বলা হয়ে থাকে। মন্দিরের মূর্তি দুটির মাঝখান থেকে চলে গেছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরের দিকে উঠে যাচ্ছে সূর্য মন্দির দেখার জন্য। কোণারক শব্দটি এসেছে সংস্কৃত ব্যুৎপত্তিগত অর্থ থেকে বা সংস্কৃত শব্দ থেকে, যার ব্যুৎপত্তিগত অর্থ অ্যাঙ্গেল আর অর্ক শব্দের অর্থ হচ্ছে সান। এই দুটি শব্দের মিলিত রূপ হচ্ছে কোণার্ক। এই মন্দিরটি তৈরি হয়েছে সূর্যদেবের রথের চাকার আদলে। আকারে তৈরি কোণারকের শব্দটি সংস্কৃত শব্দ। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণারক সূর্য মন্দির আবিষ্কার করেন, যার উচ্চতা ছিল 857 ফুট। বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে 200 ফুট। 857 ফুট থেকে 200 ফুট। মন্দিরে রয়েছে 12 জোড়া চাকা, অর্থাৎ 24টি পক্ষের প্রতীক। এই 24টি চাকাকে সূর্যঘড়ি হিসাবে ধরা হয়। এছাড়া প্রতিটি চাকার 8টি করে স্পোক আছে, প্রতিটি স্পোককে 7টি করে বল আছে। প্রতিটি বল 3 মিনিটের পার্থক্য রয়েছে শোনা যায়। এর থেকে বোঝা যায় কোনটি কোন সময়ের চিত্র। এই চাকার উপর হাত বা সামনে এসে যদি দাঁড়ান, তার ছায়া থেকে বুঝতে পারবেন যে স্থানীয় সময় কত। তবে এখনও নাকি এই সূর্যঘড়ি চাকা স্থানীয়ভাবে সঠিক সময় দেয়। মূল মন্দিরটি যেহেতু রথের আকারে তৈরি, তাই এই আকারের একে টেনে নিয়ে যাওয়ার জন্য ছিল 7টি ঘোড়া। তবে 7টি ঘোড়া বর্তমানে না থাকলেও তার অবশিষ্ট অংশ কিছু আছে। পৌরাণিক তত্ত্ব ব্যাখ্যা অনুসারে এই 7টি ঘোড়া 7 দিনের প্রতীক ধরা হয়। এই মন্দিরটি সূর্যদেবের উদ্দেশ্যে বানানো হয়েছে। এই মন্দিরে প্রতিটি অংশ সূর্য বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে। এবং এই যে দুটো রুম দেখছেন, সেটা নাকি প্রথমেই সূর্যের আলো এই দুটো ঘরের মধ্য দিয়ে আসে, তারপরে সূর্যদেবের কাছে পৌঁছায়। সালে এই মন্দিরে মুসলিমদের আক্রমণ করার পর তার বিশেষত কারণও আছে, সেটি পরে আসছি। তারপরে 1626 সালে খুদ্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেব পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহ এবং কিছু মূল্যবান পাথর নিয়ে চলে যান পুরীর মন্দিরে, যেটা এখন সিংহদ্বার নামে পরিচিত, যেখানে অশোক স্তম্ভ আছে। কোণারকে এই অশোক স্তম্ভ যেটা সিংহদ্বারে আমরা দেখতে পাই, সেটি এই 1979 সালে তিনি নিয়ে যান এবং প্রতিষ্ঠা করেন। এরপর থেকে একের পর এক পতন শুরু হয় এই মন্দিরে। ভাবলেও অবাক লাগে একটা সুন্দর জিনিস এইভাবে ধ্বংস হয়ে যাওয়া। তো 1508 সালে যে ঘটনাটা ঘটেছিল, জানা যায় যে বাংলার সুলতান সুলাইমান খান তার সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কি কোণারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় 1508 সালে কোণারক আক্রমণ করেন। তার কারণ আছে, নরসিংহদেব নাকি মুসলিম মেয়েকে বিবাহ করেছিলেন, তার জন্য উড়িষ্যা থেকে তাকে বহিষ্কৃত করা হয়। তিনি নিজের তৈরির মন্দিরও নাকি ধ্বংস করে দেন, এটা একটা কারণ তিনি বলছেন। আবার কেউ বলছেন যে এই মন্দিরে যে চুম্বক ছিল, সেই চুম্বকটা নিয়ে যাওয়ার জন্য নাকি মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নানান কথা, নানান মতামত, নানান তথ্য এক এক সময় উঠে আসে।
1800 সালে এই মন্দির তার গৌরব ঐতিহ্য সংস্কৃতি সম্পূর্ণ হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই মন্দিরে কিছু অংশ বালির নিচেও চাপা পড়ে যায় বিভিন্ন প্রাকৃতিক কারণে, কিছুটা জলোচ্ছ্বাসের কারণে। এই মন্দিরে প্রাচীন থেকে শৈশব থেকে বয়স্ক সবার জন্য খোলা এবং সবার জন্য নানান কারুকার্য, নানান নিদর্শন এই দেয়ালগুলোতে ফুটে ওঠে। এই মন্দিরে নানান বিগ্রহ, পাশাপাশি দুটি মূর্তি দেখতে পাওয়া যায়, মায়াদেবী, ছায়াদেবী, যে সূর্যদেবের দুটি স্ত্রী। সূর্যদেবের 3টি মূর্তি থাকে, যে প্রস্তরখণ্ড সূর্যদেব শাম্বকে দিয়েছিলেন, সেই সূর্যদেবের সেই মূর্তি দুটি নাকি মূর্তিটিকে 3টি খণ্ডে ভাগ করা হয়েছিল। একটা প্রথম খণ্ড হচ্ছে সূর্যের প্রথম তেজ, যার তেজটা সব থেকে বেশি, মধ্যম যে তেজ সেটা একটা মূর্তি, আর একদম পরন্ত বেলায় যে সূর্যের তেজ তার উপরে একটা মূর্তি দিয়ে মন্দির 3 দিকে 3টে মূর্তি প্রতিষ্ঠা করে স্থাপিত করেছিল এই মন্দির। যে মন্দিরটি এখন তার চিহ্ন নেই, বালির নিচে ঢুকে গেছে। সালে লর্ড কার্জনের উদ্যোগে প্রত্নতত্ত্ববিদরা আসেন এবং এই মন্দির উদ্ধার করেন। লর্ড কার্জনের উদ্যোগের আগে এই মন্দির চত্বরটি ভেঙে যায়, শোনা যায়। মন্দিরের সামনে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জগমোহন বা ধ্যান মন্দির। এই মন্দিরকে অপবিত্র কেন বলে? রাজা নরসিংহদেব যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত ছিল যে 1200 না 12,000, এটা নিয়েও একটা মতনৈক্য আছে, তবে 1200 ধরেই বলা হয়, সবাই তাই বলেন। তো 1200 কারিগর নিয়ে যে মন্দির প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিলেন, সে 1200 থেকে কম বেশি যেন না হয়। কিন্তু সেক্ষেত্রে সেইখানে কর্মরত সেই একজন কারিগরের স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। তিনি এই 12 বছর ধরে যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই পুত্র সন্তান পিতার খোঁজে চলে আসেন এই মন্দিরে, কিন্তু মন্দির সম্পূর্ণ হওয়ার ঠিক 1 সপ্তাহ আগেই সন্তানটি পিতার খোঁজে চলে আসেন। এইবার মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর একটা কলস স্থাপন করতে হয় এই মন্দির চূড়ার উপরে, কিন্তু এই মন্দির চূড়াতে কলস স্থাপন করার আগেই মন্দিরে ঘটে যায় অঘটন। কারণ 12,000 থেকে যেন একজন বেশি বা কম না হয়। তখন কি করলেন যে যদি রাজা জানেন ব্যাপারটা তাহলে তো সবাইকে মেরে ফেলবেন। তখন সেই কারিগরের পুত্র সন্তান মন্দির থেকে নাকি নিচে পড়ে যান। তখন থেকে নাকি এই মন্দিরের গেট বন্ধ এবং পূজা বন্ধ হয়ে যায়। লর্ড কার্জনে সেই মন্দিরের ধ্বংসপ্রাপ্ত মন্দিরটাকে ভেতরে সম্পূর্ণ বালি ভরে দিয়ে শক্ত করে দেন, ভাঙার হাত থেকে বাঁচান। এই মন্দিরের দেয়ালে সূর্যদেবের বিগ্রহের সঙ্গে সঙ্গে এই মন্দিরের দেয়ালে যে কারুকার্য সেগুলো কিন্তু স্পষ্ট। রবীন্দ্রনাথও এই কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, পাথরও কথা বলে। শিশু থেকে নিয়ে বয়স্কদের জন্য ধাপে ধাপে পাটে পাটে এই পাথরের উপর কাজ করে করে এই মন্দির তৈরি হয়েছে। সম্পূর্ণ নিচে দেখুন জীবজন্তু, তারপরে উপরে দেখুন বিভিন্ন ভঙ্গিমায় নরনারীর যুগলমূর্তি, বালিকাবধূ, বিয়ের শোভাযাত্রা, নানান সব নিদর্শন। গোটা মন্দিরটায় নানান ধরনের কারুকার্য দিয়ে তৈরি হয়েছে। মায়াদেবী, ছায়াদেবীর বিগ্রহ সঙ্গে আছে বর্তমানে। মন্দিরের
বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে ছড়িয়ে আছে ভাস্কর্য, কারুকার্য। আছে দেয়ালের কোনায় কোনায় প্রতিটি পাথরের দেবতা, পশু পাখি, যুগল মূর্তি, সমকামী পৌরাণিক কাহিনী, নৃত্য, বিভিন্ন দৃশ্য, নরনারী, বিভিন্ন এই ধরনের দৃশ্য পাথরে শিল্পচিত্র ও শৃঙ্খলভাবে সাজিয়ে রাখা আছে এই মন্দিরে। এই মন্দিরের দেয়াল লক্ষ্য করলে দেখতে পাবেন পশু পাখির চিত্র বাচ্চাদের জন্য সব থেকে নিচে, একটু উপরে কামসূত্র, তার উপরে বয়স্কদের জন্য নানান সব নিদর্শন। ঈশ্বরের বিভিন্ন চিত্র সাজানো রয়েছে এই মন্দির। এই মন্দিরের চূড়াটা দেখলে মনে হয় পিরামিডের মতো। যদি দূর থেকে দেখা হয়, সম্পূর্ণ মন্দিরটি সূর্য দেবতার রথের আদলে তৈরি হয়েছে। আর রথের চাকা সূর্য দেবতার সূর্যের প্রতীক। আর বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই জানেন যে মন্দিরটা কি অবস্থায় আছে, কেমন। ভালো লাগে না এত কথা বলতে। নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে। তো চলুন আজকের কিছুটা মার্কেটে যাওয়া যাক। এই মন্দিরের চারপাশে বহু মার্কেট আছে, সেখানে একটু যাই চলুন। এবার আমরা বাইরে যাব, বাড়ি ফেরার পালা। কোনারক সূর্য মন্দির সম্পর্কে আরও অনেক কিছু তথ্য ছিল, কিন্তু আর পারলাম না দিতে। আর যদি পারি অন্য সময়, অন্য দিন অন্য কিছু শেয়ার করব। আজকে চলুন বাড়ি ফিরে যাই। কোনারক সূর্য মন্দির চারপাশে বহু মার্কেট আছে, সে মার্কেটগুলো এক ঝলক দেখি চলুন। বহু মানুষ, সারাটা দিন কিভাবে কেটে গেল বলার কথা রাখে না, অবকাশও রাখে না। এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন, কিন্তু হিউজ দাম। এই মন্দিরের চারপাশে গড়ে উঠেছে এই মন্দির। তো আর কথা নয়, আজকের আমি আসি, টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি সুন্দর একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার একটু অন্যরকম হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি কিছু ভুল হয়ে গেলে। তো আবার আসছি, টাটা।